24 জুলাইয়ের এই দিনে জামায়াত নিষিদ্ধ করে ফ্যাসিস্ট সরকার, ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন শিক্ষক পেশাজীবীরা। 1.5 বছরেও সচল হয়নি কুষ্টিয়া শহরের 64 সিসিটিভি ক্যামেরা, বাড়ছে অপরাধ, নিরাপত্তাহীনতায় চরম আতঙ্কে স্থানীয়রা। বাজেট সংকটে গাজীপুরের তালিয়ায় 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, দ্রুত চালুর আশ্বাস সিভিল সার্জনের। এবং মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি মেহেরপুরের ভৈরব নদীতে সেতু নির্মাণ কাজ, ভোগান্তিতে শিক্ষার্থী সহ এলাকাবাসী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবিশির আলিজা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে এই পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি নগর সেবার মান উন্নয়নে স্থানীয় জনদের দিক নির্দেশনাও দেন সরকার প্রধান। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনা পরিক্রমার আগস্টের প্রথম দিনে গুরুত্বপূর্ণ মোড় নেয় আন্দোলন দমাতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে গণদাবির সঙ্গে একাত্ম হতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক সহ পেশাজীবীরা। এমআর আসাদের রিপোর্ট। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন 15 তারিখের পর থেকে রূপ নেয় স্বৈরাচার হটাও আন্দোলনে। 27 জুলাই থেকেই তা মোড় নেয় সরকার পতনের দাবিতে। 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল লাল রঙে রাঙিয়ে প্রতিবাদে যোগ দেন সর্বস্তরের মানুষ। শিল্পী, পেশাজীবী সহ সব মানুষ লাল রঙে সংহতি জানান আন্দোলনে ফ্যাসিস্ট নিপীড়নের বিরুদ্ধে। এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়াজ ওঠা, কথা ক সহ বিপ্লবী সব গান, যা বিভিন্ন মতের মানুষকে নিয়ে আসে এক কাতারে। ঢাকা, রাজশাহী সহ সকল বিভাগীয় শহরে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন শিক্ষকরা। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে গণদাবির পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন তখন সময়ের অপেক্ষা মাত্র। নিজের পতনের ধ্বনিতে আতঙ্কিত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করা হয়। কিন্তু সে সময় সব ভেদাভেদ ও ষড়যন্ত্রকে অতিক্রম করে আন্দোলন পরিণত হয় গণঅভ্যুত্থানে। এমআর আসাদ, মোহনা সংবাদ। কুষ্টিয়া শহরের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল সিসিটিভি ক্যামেরা। তবে 1.5 বছরেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে শহরের 64টি সিসিটিভি ক্যামেরা। এর ফলে শহরে বিভিন্ন অপরাধ বাড়ার অভিযোগ উঠেছে। দ্রুত নতুন ক্যামেরা স্থাপনের মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। মিল্টন খন্দকারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
অপরাধ দমনে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগম স্থলে স্থাপন করা হয়েছিল 64টি সিসিটিভি ক্যামেরা। 2017 সালে জেলা পুলিশের উদ্যোগে শুরু হওয়া এই নজরদারি ব্যবস্থার আওতায় ছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা। পর্যায়ক্রমে শহরতলির বারোখাদা, ত্রিমোহনী থেকে বটতল পর্যন্ত আরও 41টি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়। জেলা গোয়েন্দা শাখার তদারকিতে এসব ক্যামেরা কার্যকর থাকায় কম ছিল অপরাধ প্রবণতা। জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় বেশিরভাগ ক্যামেরা ভাঙচুর ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কোনো স্থান থেকে ক্যামেরাই উধাও হয়ে গেছে। শহরবাসীর অভিযোগ, সিসিটিভির নজরদারি না থাকায় হত্যা, ছিনতাই, চুরি ও মাদক কারবারের মতো অপরাধ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। সিসি ক্যামেরা না থাকাতে চুরি, ছিনতাই সহ অনেক অঘটন ঘটতেছে। এই কাজের সাথে যারা জড়িত আছে অন্তত কিছুটা হলেও তাদের মনের মধ্যে ভয় কাজ করবে। বিভিন্ন পয়েন্টে আমার সিসি ক্যামেরা ছিল, এটা পুনরায় করা খুবই জরুরি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিসিটিভি ক্যামেরা শুধু অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করে না, তদন্তেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। তাই দ্রুত নতুন ক্যামেরা স্থাপন করে শহরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। রাত হলেই কুষ্টিয়া শহরে বেশ কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে না এমন না। আমরা চাই এই ক্যামেরাগুলো খুব তাড়াতাড়ি যেন ঠিক করা হয়। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আমাদের কুষ্টিয়ার মেন যে পয়েন্টগুলো আছে এখানে অবশ্যই সিসি ক্যামেরাটা দরকার। অচল হয়ে পড়া ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন করে স্থাপনের জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা। আন্দোলনের সময় এই ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরবর্তী সময়ে এগুলোকে আবার নতুন করে লাগানো, ওইটা আমাদের পক্ষে অনেকটাই সম্ভব হয়ে ওঠেনি। সরকারি বাজেট বা খরচের একটা বিষয় আছে এখানে। দ্রুত ক্যামেরাগুলো পুনর্স্থাপন করা না হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শহরবাসী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। 5 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গাজীপুরের কালীগঞ্জের তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল। ফলে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি জনগণের স্বাস্থ্য সেবায় কোনো কাজেই আসছে না। কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত জনবল, ঔষধ ও বাজেট সংকটের কারণে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি। তবে দ্রুত চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানালেন সিভিল সার্জন। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। এটি গাজীপুরের কালীগঞ্জের তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 2021 সালে 18 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই হাসপাতাল। বিশাল বাউন্ডারির ভেতরে পাকা রাস্তা, সারিবদ্ধ কোয়ার্টার, রোগীদের সেবাদানের ভবন সহ সবকিছু প্রস্তুত থাকলেও হাসপাতালের গেটে ঝুলছে তালা। আসবাবপত্রে সুসজ্জিত হাসপাতালে নেই চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ঔষধ। ফলে পুরো ভবনটি কার্যত পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় থাকায় চিকিৎসার জন্য যেতে হয় বহুদূরে। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের ঢাকায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে গিয়ে সময়, অর্থ দুটোই নষ্ট হয়। তাই দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। 10-12 বছর মতো হয়ে গেল এরকম বড় একটা প্রজেক্ট এইভাবে অবহেলিত হয়ে পড়ে আছে এবং এত যন্ত্রপাতি এখানে নষ্ট হচ্ছে। কোটি কোটি টাকা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, যে জনগণের কোনো উপকারে না আসে, তাহলে কর্তৃপক্ষ এই অর্থ ব্যয় করার অর্থটা কি? যাইতে এমন রোগী আছে, মনে করেন ইমার্জেন্সি রোগী যাইতে পারতেছে না বা ভালোভাবে টাকা পয়সা লাগে চিকিৎসা নিতে পারতেছে না। নাই ডাক্তার আর ঔষধ, যন্ত্রপাতি সম্পূর্ণ সবকিছু আছে, বেডমেড সব আছে। সরকারের কাছে অনুরোধ করে কইতাছি, এই সরকার আইয়েছে হাসপাতালটাকে তাড়াতাড়ি চালু করে। প্রশাসনিক সব জটিলতা কাটিয়ে শীঘ্রই হাসপাতালটি পুরোদমে চালু হবে বলে আশা জানান সিভিল সার্জন। এটা অর্থনৈতিক কোর্স ছিল না হাসপাতালে। অর্থনৈতিক কোর্স যদি না থাকে তাহলে বেতন ভাতা এগুলো হয় না, স্টাফ নাই এবং বাজেটের মধ্যে ওই যে ওষুধপত্রের যে বাজেটটা, এই বাজেটটাও আমরা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এগুলোর জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ে এবং ডিজি অফিসে চিঠি দিয়েছি। তো আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে এটা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে চালু করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুতই হাসপাতালটিতে শুরু হবে চিকিৎসা সেবা, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 71 আর জুলাইকে ধারণ করেই উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন,
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের পাশে থাকবে তার দল গণসংহতি আন্দোলন। বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। আইডিইবিতে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপহরণের চেষ্টা 16টি। বক্তব্যের শুরুতেই তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। মির্জা ফখরুল বলেন, উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। এ সময় ৭১ বিরোধিতাকারীদের দেশ বিরোধী বলে আখ্যায়িত করেন তিনি। আমাদের 19৭১ সালের যুদ্ধকে সঙ্গে রেখে আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে গণসংহতি আন্দোলনের সমাবেশে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জুলাই জাতীয় সনদের যে বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে সেই অনুযায়ী যাতে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হয়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা চালাবো। এ সময় বৈষম্য, রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের সামনে নতুন দিশা হাজির করেছে, আমরা সেই দিকে দাঁড় করাতে চাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জৈন্তাপুর থেকে জুলাই পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে ঢিল ছুঁড়ে গ্লাস ভেঙে দেয়া হয় বলে সিলেট সার্কিট হাউসে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে গাড়ির ভাঙা কাচের আঘাতে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন আহত হয়। শুক্রবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম মোল্লা বলেন, হামলার অভিযোগ সঠিক নয়। জৈন্তাপুর থেকে যখন আমরা হরিপুরের প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরেই আপনাদের সঙ্গে তখন পুলিশ প্রটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, আমরা পুলিশের দোষ দিব না। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার একটা হতাহত হয়ে যাবে। জুলাই সনদ অনুযায়ী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর পর্যটন খাতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এদিকে ধর্ম বর্ণ ভিত্তিক যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঝিনাইদহ ও বরিশাল সফরে এসব কথা বলেন তারা। সোহেল আহমেদ ও শেখ শামীমের তথ্যচিত্রে ডলি বিনতে মনোয়ারার আরেকটি রিপোর্ট। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের সবগুলোই গ্রহণ করা হয়েছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। এ সময় দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং
বিদেশি পর্যটকদের কাছে। সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। এদিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, ধর্ম ও বর্ণ ভিত্তিতে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে। সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। জনকল্যাণে নিয়োজিত দলের প্রতি মানুষের আস্থা অটুট থাকে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক নেতা নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য, যতক্ষণ পর্যন্ত জনগণ তা কল্যাণ কর্মসূচি হিসাবে গ্রহণ করবে ততক্ষণই সেই দল এবং সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তা যখন থাকবে না, বর্জন করে ফেলতে হবে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের ভৈরব নদীতে নির্মাণাধীন সেতুর কাজ থমকে আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। 2024 সালে শুরু হওয়া প্রকল্পটির অগ্রগতি এখন পর্যন্ত মাত্র 40%। কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভৈরব নদীর তীরে নির্মাণ করা হচ্ছে 97 মিটার দৈর্ঘ্যের একটি সেতু। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ 2024 সালের এপ্রিলে শুরু হয়ে 2025 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি মাত্র 40%। সেতুর কাজ শেষ না হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌকায় নদী পারাপারের ঝুঁকি আরো বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতির কারণেই নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। নৌকাতে অনেক সময় আসে বাচ্চা নিয়ে পড়ে যাওয়ারও ভয় থাকে। আমাদের বাড়ি ও পারে এপারে আমরা নৌকাতে পারে খুব সমস্যা হয়। কয়েকজন এই পার থেকে পড়ে যায়, আবার স্কুলে আসতে দেরি হয়ে যায়। নৌকার এই যে কাঠ ভেঙে গেলে আমরা আসতে পারি না। এছাড়া নৌকা অনেক সময় ডুবে যায়, তখন আমরা ক্লাস করতে পারি না। ছোট ছেলেরা আসতে পারে না, অনেক আছে যে নৌকাতে পার হতে পারে না। বর্তমানে চলছে কাজ, কিন্তু ধীর গতিতে চলছে। তো যত দ্রুত সম্ভব যদি ব্রিজের কাজ শেষ হয় তো ছাত্রছাত্রী জনসাধারণের আপনার ভালো হয়। সেতুর কাজ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। কাজটা চলমান আছে এবং কাজটা নির্ধারিত সময়ের চেয়ে একটু হয়তো সময় বেশি লাগছে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করা যায় যে এবছর ডিসেম্বরের ভিতরেই ব্রিজের কাজটি সম্পন্ন হবে। দ্রুত গতিতে কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এই অঞ্চলের শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার কেরানীগঞ্জে মিলেছে ইয়াবা তৈরির কারখানা। অভিযান চালিয়ে কাঁচামাল ও সরঞ্জাম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। করা হয়েছে 2000 পিস ইয়াবা জব্দ। দেশে আরও ইয়াবা তৈরির কারখানা থাকতে পারে বলে জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক খান। সাদা, হলুদ, গোলাপি রঙের পাউডার সদৃশ পদার্থ, পাশে ওজন মাপার যন্ত্র, মোবাইল ফোন ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম। র্যাবের দাবি, এগুলো কোনো সাধারণ মাদক কারবারির সরঞ্জাম নয়। কেরানীগঞ্জের মধ্যচর, দক্ষিণ বালুচর এলাকায় এক আস্তানায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মধ্যচর, দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা শুধু ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত নয়, নিজেরাই উৎপাদনের সঙ্গে যুক্ত। এখান থেকে উৎপাদিত ইয়াবা রাজধানীর পুরান ঢাকা ও কামরাঙ্গীরচর সহ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো। ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা নতুন করে ইয়াবা উৎপাদনের কাজ শুরু করেছে। ভাষ্য অনুযায়ী প্রায় 2 বছর ধরে এ ধরনের কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তাদের ভাষ্য অনুযায়ী তারা তো প্রথমেই বলে যে আমরা কেবল শুরু করেছি,
এর মধ্যে কয়েকটা চালান হয়েছে, এই ধরনের প্রাথমিক। ইয়াবা তৈরির কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করা হতো, এর সঙ্গে আরো কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে বলে ব্রিফিং এ জানানো হয়। পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে, আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। এতদিন সীমান্ত পথে ইয়াবা দেশে আসার বিষয়টি ছিল আলোচনায়, কিন্তু এবার রাজধানীর কাছেই ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা চরমভাবে ছবল দিচ্ছে আমাদের যুব সমাজকে, এবং সেটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিন্তু নতুনত্ব বা বিশেষত্ব এই আজকের ব্রিফিং এ সেটা হচ্ছে আমরা বাংলাদেশেই যে তৈরি হচ্ছে। র‍্যাব বলছে শুধু মাদক ব্যবসায়ী নয়, দেশের মাটিতে ইয়াবা উৎপাদনের চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আমরা আরো ইন ডিটেল খুঁটিনাটি সবকিছু আমরা বের করব বলে আশাবাদী। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। মামলা মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস নির্মাণ করছে সরকার। তবে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চিত্র ভিন্ন। নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি 48 লাখ টাকা ব্যয়ে নির্মিত এখানকার ভূমি অফিস। ফলে চরাঞ্চলের হাজারো মানুষ সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জরাজীর্ণ হয়ে পড়ছে কোটি টাকার সরকারি সম্পদ। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দূর থেকে মনে হয় পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি, দেয়াল জুড়ে শ্যাওলা আর জানালার গ্রিলে ধরেছে মরিচা। অথচ এটি পরিত্যক্ত কোনো ভবন নয়, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি ব্যয়ে নির্মিত চর এলাহি ইউনিয়নের ভূমি অফিস। 2018-19 অর্থ বছরে প্রায় 48 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় দৃষ্টিনন্দন ভবনটি। উদ্বোধনের পর কেটে গেছে দীর্ঘ 60টি বছর, অথচ আজও এখানে জ্বলেনি আলো, শুরু হয়নি দাপ্তরিক কার্যক্রম। চালু না হওয়ায় সামান্য কাজে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হচ্ছে চরাঞ্চলের মানুষদের। এতে বাড়ছে ভোগান্তি, হচ্ছে আর্থিক লোকসান। অফিস উদ্বোধন হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এখন 2026 সাল, এখানে এখন পর্যন্ত কোনো একদিনের জন্য কার্যক্রম করা হয় নাই। অনেক আগে কিন্তু এটা অপযুক্তভাবে পড়ে আছে, কোনো কাজ কাম চলে না, এটা নিয়ে কারো অডিটও নাই, খবরও নাই। কখনো কোনো অফিস কোনো আমরা কিছু দেখতেছি না, যে আমরা কোনো কাজ করতে হলে আমরা নথির কাজ করতে হলে যাইতে হয় 87 আর 9 বসুয়াট। ভূমিদস্যুদের দাপটের অভিযোগ থাকলেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। জনবল সংকটে অফিস চালু করা সম্ভব হয়নি বলে দাবি তাদের। তবে দ্রুতই সেবা চালুর আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। চরফকিরা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, এটার আন্ডারে যেহেতু চর এলাহি ইউনিয়ন ভূমি অফিসটা, এখান থেকে একজন আমার দায়িত্বশীল কর্মকর্তা সপ্তাহে অন্তত একদিন হলেও ওই অফিসে যেন বসে এবং সেখানে যেন কার্যক্রম পরিচালনা করে। স্থানীয় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত অচল অবস্থা নিরসন করবে, এমনটাই প্রত্যাশা চরবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পূর্বে বেশ কয়েকবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাগেরহাটের মংলা খুলনা মহাসড়ক 4টি লেনে উন্নীত করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি 96 ব্যাচের বন্ধু উৎসব। টাঙ্গাইলে ডিসি লেকে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। টাঙ্গাইলে বাংলা কিউবার ব্যবহারে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের আয়োজনে র্যালি হয়েছে। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। টাঙ্গাইলের বাসাইলে ঠিকানার প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে রিকশা ও ভ্যান চালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। পরিবেশের ভারসাম্য সুরক্ষায় ও সবুজায়ন গড়তে জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান আসম শামসুল আরেফিন চৌধুরী আবু। নরসিংদীর মাধবদীতে জুলাই গণ আন্দোলনে শহীদ শাওনের রুহের মাগফিরাত কামনা সহ শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা শাখার উদ্যোগে ছাত্রদলের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ময়মনসিংহ সদর উপজেলা সোহেল সরকার হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শায়লা কবির। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি। ঝিনাইদহে শৈলকুপায় জুলাই বিপ্লবে শহীদ রাকিবুল হোসেনের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। সাতক্ষীরা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ঠিক তখনই নতুন খবর দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গাজায় চলমান বর্বরতা ইসরায়েলকে সামরিক চালান এবং মারণাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করছে ভারত। এই অস্ত্র বাণিজ্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এর মাধ্যমে নয়াদিল্লি সরাসরি গণহত্যার সহযোগী হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে অবিলম্বে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের দাবিও জানান তারা। রুমানা রুমার প্রতিবেদন। ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করতে ইসরায়েলের হাতে মারণাস্ত্র তুলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এর অকাট্য প্রমাণ। সংস্থাটি ওই প্রতিবেদনে বলছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে অন্তত 2596টি সামরিক চালান, যার মধ্যে রয়েছে 3,90,000-এর বেশি ছোট অস্ত্রের যন্ত্রাংশ এবং 5,64,000 বিস্ফোরক উপাদান। অ্যামনেস্টির দাবি, এই অস্ত্র সরবরাহের প্রমাণ শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ নয়। গাজার যুদ্ধক্ষেত্রে এর প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের টুকরোয় স্পষ্টভাবে মেড ইন ইন্ডিয়া খোদাই করা রয়েছে। এই অস্ত্র বাণিজ্যে ভারতের আদানি, ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও রাষ্ট্রায়ত্ত মিউনিশনস ইন্ডিয়ার সরাসরি সম্পৃক্ততা মিলেছে। তারা আন্তর্জাতিক আদালতের সতর্কবার্তাও আমলে নেয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অস্ত্র সরবরাহ বজায় রেখে ভারত সরাসরি ইসরায়েলের গণহত্যা সহযোগী হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। রুমানা রুমা, মোহনা সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আনাদোলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গাজা উপত্যকার দেইর আল বালা ও নুসেইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার আগে কিছু এলাকায় গোয়েন্দা ফোন কলের মাধ্যমে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খেলার খবর। ফুটবল। ইউরোপীয় ক্লাব ফুটবলের দল বদলের বাজারে বইছে উথাল পাথাল হাওয়া। 2026 সালের এই গ্রীষ্মকালীন উইন্ডোতে স্প্যানিশ ফুটবলের 2 পরাশক্তি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা নেমেছে সম্পূর্ণ ভিন্ন কৌশলে নিজেদের দল পুনর্গঠনের মিশনে। মাঠের লড়াই শুরুর আগেই দল বদলের টেবিলে শুরু হয়ে গেছে রিয়াল বার্সার রুদ্ধশ্বাস এল ক্লাসিকো। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। ইউরোপীয় ফুটবল দলবদলের বাজার মানেই কোটি কোটি ইউরোর ঝনঝনানি আর সমর্থকদের উত্তেজনা।
টানা 2 মৌসুম কোনো ট্রফি না পেয়ে এবার রেকর্ড বাজেট নিয়ে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। নতুন ম্যানেজার হোসে মরিনোর অধীনে সান্তিয়াগো বার্নাবুতে যোগ দিয়েছেন এক ঝাঁক নতুন গ্যালাক্টিকো। ডিফেন্স ও মিডফিল্ডকে শক্ত করতে চেলসি থেকে স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেল্লা এবং ম্যান সিটি থেকে পর্তুগাল বার্নার্ডো সিলভাকে দলে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া রক্ষণভাগ আরও নিরেট করতে লিভারপুল থেকে ইব্রাহিম কোনাতে এবং ইন্টার মিলান থেকে ডেনজেল ডামফ্রিজকে দলে ফিরিয়েছে তারা। পাশাপাশি লোন শেষ করে মূল স্কোয়াডে ফিরেছেন তরুণ তুর্কি, ব্রাজিলিয়ান এন্ড্রিক ও নিকো পজ। অন্যদিকে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও স্কোয়াডে গভীরতা বাড়িয়েছে। ম্যানেজার হান্সি ফ্লিকের মূল লক্ষ্যই ছিল দলের আক্রমণ ভাগকে তরুণ ও গতিময় করা। সেই লক্ষ্যে নিউক্যাসল থেকে 69 মিলিয়ন পাউন্ড চুক্তিতে ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডনকে ক্যাম্প নুতে এনেছে বার্সেলোনা। এছাড়া আক্রমণ ভাগকে আরও ধারালো করতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে উড়িয়ে আনা হয়েছে জার্মান স্ট্রাইকার করিম আদেমিয়াকে। তবে কাতালানদের জন্য বড় ধাক্কা রবার্ট লেভানডস্কির বিদায়। এছাড়া লোনের মেয়াদ অবসান ঘটিয়ে নিজ ক্লাবে ফিরে গেছেন মার্কাস রাশফোর্ড ও জোয়াও ক্যানসেলো। মশিউর রহমান, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের 325 গবেষণাপত্র। রাষ্ট্রপতি নির্বাচন প্রধান আলোচ্য বিষয় হতে পারে, বিএনপির বৈঠক আজ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। বুয়েসেলের 36 দেশের তালিকা, ভরসা কেবল 3 দেশ, রপ্তানিতে সুযোগ থাকলেও নেই দক্ষ শ্রমিক। নিজের বাড়িতে ফিরতে চায় রোহিঙ্গারা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। উত্তর ঢাকার নগর ব্যবস্থাপনা দেখতে বিভিন্ন সড়কে ঘুরলেন প্রধানমন্ত্রী। সমকালের শিরোনাম, 2 বছরে তদন্ত হয়েছে 14% মামলার। সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, থই থই পানি ভেঙে কমিউনিটি ক্লিনিকে হাওড়ের নারীরা। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে গাড়ি চালিয়ে নগর পরিদর্শনে প্রধানমন্ত্রী, 159 গ্যাংয়ে কাঁপছে ঢাকা। সাইবার সন্ত্রাস প্রতিরোধে সরকারের বলিষ্ঠ উদ্যোগ। যুগান্তরের শিরোনাম, আকাশপথে স্বর্ণের করিডোর, শাহজালালে চোরাচালান সিন্ডিকেট ভাঙবে কে? অর্থনীতির বিপদ সংকেত সরকারি নথিতেই, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে নানা আলোচনা। সর্বশেষ আছে আমার দেশ, শিরোনাম করেছে ভারতের মাটিতে হাসিনার রাজনীতিতে নিষেধাজ্ঞা, শিল্পে অচল অবস্থা, বিনিয়োগে ভাটা, ঘরের ভেতরেই ঘটছে নিষ্ঠুরতার বিস্তার। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 24 জুলাইয়ের এই দিনে জামায়াত নিষিদ্ধ করে ফ্যাসিস্ট সরকার, ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন শিক্ষক পেশাজীবীরা। 1.5 বছরেও সচল হয়নি কুষ্টিয়া শহরের 64 সিসিটিভি ক্যামেরা, বাড়ছে অপরাধ, নিরাপত্তাহীনতায় চরম আতঙ্কে স্থানীয়রা। বাজেট সংকটে গাজীপুরের তালিয়ায় 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, দ্রুত চালুর আশ্বাস সিভিল সার্জনের। এবং মেয়াদ শেষ হলেও সম্পন্ন হয়নি মেহেরপুরের ভৈরব নদীতে সেতু নির্মাণ কাজ, ভোগান্তিতে শিক্ষার্থী সহ এলাকাবাসী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।